অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদের সাথে শুরু করছি আমাদের শৈব দর্শন। শিব সম্বন্ধেও বাংলার এপিসোড দিতে আমার একটুখানি দেরি হয়েছে। অনেকগুলো কারণ আছে। মাঝখানে অবশ্য আমাদের গুপ্ত নবরাত্রি চলছিল, সাথে সাথে কুম্ভ মেলা চলছে। এত বেশি ব্যস্ততা যে মানে সব দিক থেকে টানাটানি চলছে। ঘটনা হচ্ছে এটা। যাই হোক, আমি চেষ্টা করেছি। আগের সপ্তাহটা মনে হয় আমার স্কিপ হয়েছে, তার কারণ আমি বোধহয় আগের সপ্তাহে বোধহয় দিয়ে উঠতে পারিনি। যাই হোক, চলুন আজকে চেষ্টা করব তাড়াতাড়ি করে মানে কভার আপ করতে। অবশ্য শিবের কোনো সিলেবাস নেই, জানেন তো। শিবকে জানতে গেলে সিলেবাস দিয়ে জানা যাবে না, কারণ শিব কোনো সিলেবাস মেনটেনই করে না। সেই জন্য শিব সম্বন্ধে জানতে গেলেও কোনো, যদি আপনি ভাবেন যে আমি এটার পর এটা জানবো, এটার পর এটা জানবো, মানে অগমের পর তন্ত্র, তন্ত্রের পর উপনিষদ, তার আগে বেদ, সম্ভব না। আর আমার নিজের এক্সপিরিয়েন্স এর দিক দিয়ে বলবো, আমি নিজে যখন সাধনা করেছি একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এই যুগে মানে এখনকার সময়তে আপনি যদি সত্যিকারের তাকে দেখতে চান, তাকে জানতে চান, বুঝতে চান, সর্বপ্রথম নিজেকে খালি তো করতে লাগবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে রোজ একটু করে এগোতে হবে। এই পারসিস্টেন্সটা ভীষণভাবে দরকার। মানে রোজ আমি একটু কিছু জানবো, রোজ আমি একটু কিছু বুঝবো। এই জিনিসটা একদম ছোট বয়স থেকে যদি আপনার ভেতরে এসে যায় তাহলে পরে খুব ভালো। জীবনে চলার পথে এই জিনিসটা বড় কাজ। কারণ যখন হোঁচট গুলো লাগবে কারণ জীবনে হোঁচট লাগবেই লাগবে। আপনি যদি ভাবেন যে আমি জীবনটা বিনা হোঁচট খেয়ে কাটিয়ে দিতে পারবো, এটা কখনোই সম্ভব না। কিন্তু এই হোঁচট খাওয়ার সময় আপনার মধ্যে এই যে ভাবগুলো, বিশ্বাসগুলো, এই যে জ্ঞানগুলো, ছোট ছোট কথার যে জ্ঞানগুলো, এগুলো আপনাকে শক্তি দেবে, আপনাকে বল দেবে, আপনাকে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেবে। রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে আমার আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন ভাই, না হলে পারে জানতে কি করে পারবেন। আরেকটা কথা, আমরা খুব তাড়াতাড়ি মেম্বার্স অনলি ভিডিওস নিয়ে আসছি। খুব শীঘ্রই একটা ভোটিং হবে, যেখানে আমি জানতে চাই মেম্বার্স অনলির ভাষা কি হবে। কারণ এই ভাষা নিয়ে একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে। যারা শুধু ইংরেজি বোঝে তারা ইংরেজি নিয়ে মার্কাট করছে, যারা বাংলা বোঝে তারা বলছে না আমরা বাংলা ছাড়া চলবো না, আর যারা হিন্দি ছাড়া চলবেন না তারা হিন্দি নিয়ে করছে। এবার আমি যাই কোথায়? তাই আপনারা প্লিজ একটা ভোটিং এর ওপর এটাকে করুন। আমরা ডেমোক্রেসিতে থাকি, ভোট করে নাও না, তাহলেই তো হয়ে যায়। আর আমাকে নিজেকে যদি বলতে হয় সংস্কৃতে বলবো, কে কে বুঝতে পারবে সেটাই দেখ। আর হ্যাঁ, আমি শুনলাম আমাকে নিয়ে একটা বিরাট বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে আমি নাকি সংস্কৃত জানি না। আমি সংস্কৃততে এমএ করেছি হরিদ্বার থেকে, এবং এটার যে সার্টিফিকেশনটা সেটা উত্তরাখণ্ড ইউনিভার্সিটির আন্ডারে, গড়ওয়াল ইউনিভার্সিটি। যদি সার্টিফিকেটের দরকার হয় আমি দিতে রাজি আছি। ফোনেটিক্স থেকে আরম্ভ করে আর সমস্তটা, মানে বেদ পর্যন্ত পড়ার জন্য, পালি সংস্কৃত পর্যন্ত যতটা দরকার ততটা আমার করা আছে। তাই আপনারা বেশ কিছু আমার পুরনো বন্ধু বান্ধবরা যারা চারদিকে স্পেশালি কুম্ভ মেলাতে সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমি নাকি সংস্কৃত আপনাদের থেকে শিখেছিলাম, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি 2 বছরের মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি।
সংস্কৃতটা খুবই ভালোভাবে জানি। আমি উচ্চারণ এই জন্য করি না কারণ আমার গলার কিছু প্রবলেম আছে, যার জন্য স্বরের মাত্রা এদিক ওদিক থাকাতে সংস্কৃতের শব্দ এদিক ওদিক হয়ে যায়। সেটা যাতে সবসময় যাতে না হয় সেই জন্য আমি করি না। দ্বিতীয় করি না, আমি যে ভিডিওগুলো করি আপনাদের মতো স্ক্রিপ্ট পড়ে আমি করি না। আমার এখানেতে ক্যামেরার পিছন দিকে কোনো স্ক্রিপ্ট থাকে না, সামনে আমার একটা ল্যাপটপ নিশ্চয়ই খোলা থাকে, যেটাতে আমার অনেক রিসার্চ আলাদা আলাদা করে আলাদা আলাদা ট্যাবে খোলা থাকে। আমি যেগুলো বলি সেগুলো আমার স্বভাষণ, সেগুলো আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলা। আমি কোনো স্ক্রিপ্টেচার ফলো করি না, যার জন্য আপনারা অগম বলছি বলে যে অগম খুলে বসে আছেন যে এইবার আমরা ধরতে পারবো, বা রুদ্রজমলের নাম শুনে রুদ্রজমল খুলে বসে আছেন যে এবার নিশ্চয়ই ধরতে পারবো ইনি কোথায় ভুল করছেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সম্ভব হবে না। আমি যে সেবাটা করতে এসেছি সে সেবাটা গুরু প্রদত্ত। আমার গুরু আপনার গুরু এক হতেও পারে, নাও হতে পারে। আমাকে আপনাদের একই পাংক্তির মধ্যে দয়া করে রাখবেন না। এটা আমি আজকে বাংলায় বললাম, এর পরের বারের হিন্দিটাতেও বলে দেবো, পরের ইংলিশটাতেও বলে দেবো। আর ধর্মসভার মধ্যে যা কিছু আলোচনা হচ্ছে সমস্তটুকুতে আমি আছি, থাকবো। আপনারা যা করতে পারেন করুন। আমাকে ব্যান রিপোর্টিং করার যতটা চেষ্টা করছেন আমার জন্য সেটা অত্যন্ত ভালো হচ্ছে। আপনাদের এই আশীর্বাদের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। যাই হোক, এবার যারা আমাকে ভালোবাসে, আমরা শিবরাত্রির কাছাকাছি চলে যাচ্ছি। কালকে মাঘ পূর্ণিমা, এর পরের মহাস্নান আসছে শিবরাত্রি, যেখানে শিবের উদয় অমরনাথ। জানেন সেখানে শিবরাত্রিকে কি বলা হয়? শিবরাত্রি অষ্টম শতাব্দী থেকে এবং 1400 শতাব্দী পর্যন্ত বিরাট ধুমধামের সাথে কাশ্মীরের মধ্যে পালন হতো। এবং এই কাশ্মীর কোন কাশ্মীর? এই কাশ্মীরের অবধিটা অমরনাথের গুফার আগে পর্যন্ত ছিল, প্রায় 150 কিলোমিটার আগে পর্যন্ত। যদি কখনো আমার হাতে পাওয়ার আসে তাহলে সব থেকে আগে ওই জায়গাটা। কাশ্মীরে শিবরাত্রির নাম হেরাত। হেরাত হিসাবে শিব এবং পার্বতী এই যে বিবাহের একটা বিরাট বড় উৎসব বিরাট করে পালন। আজও এবারে সারদা, কাশ্মীরের সারদা মন্দিরে বিরাট সুন্দর করে বিরাট ভব্যভাবে অনেকগুলো বছর পর মহাদেবের বিবাহের অনুষ্ঠান নতুন করে উদযাপিত হবে। যারা আপনারা যেতে পারবেন নিশ্চয়ই যাবেন। কাশ্মীর শৈবইজম বা শৈবইজম, আমরা প্রথমে কাশ্মীর শৈবইজমটাকে নিয়ে আগে শুরু করেছি। তো দক্ষিণাবর্ত আমি পরেতে আসবো, প্রথমে উত্তরটা করে নিচ্ছি, তারপর আমি দক্ষিণাবর্তের দিক দিয়ে হাঁটবো। যদিও দুটোর মধ্যে পার্থক্য খুব গুণাগুন্তি, মেন যে আইডিওলজি, দ্য স্কুল অফ থট যেটা, সেটা কিন্তু সমান। কাশ্মীর শৈবইজমেতে বা শিব তত্ত্ববাদেতে আমরা এটা তো শুনে এসছি যে সৃষ্টি
পরব্রহ্মের মাধ্যম দিয়ে তৈরি। আমাদের বেদ কিন্তু প্রকৃতিকে মানে। ভারতের যে সনাতন ধর্মের সভ্যতার শুরুর দিকে সেখানে কিন্তু আমরা কোনো মূর্তি পুজোর আখ্যান পাই না। সেখানে 33 কোটি যে দেবতা আছে, সে দেবতাদের তারা কিন্তু ফেনোমেনা অফ নেচার, তাদেরকে আমরা দেখতে পাই, তাদেরকে আমরা স্পর্শ করতে পাই, তাদেরকে আমরা আমাদের বোধ দিয়ে বুঝতে পারি। সর্বপ্রথম যখন লেখা আসছে বা যখন জ্ঞানের উদয় হচ্ছে, সেখানে কিন্তু যে পরব্রহ্মের তার কিন্তু কোনো আকার নেই। মনোথেইস্ট শুধু নন, তিনি থিওথিস্ট টাইপও। তার কারণ হচ্ছে সেই সময়তে সবকিছু শূন্য, মানব সভ্যতার উদয় পৃথিবীর মধ্যে। তার আগের যে সভ্যতা, পৃথিবীতে তখন কারা থাকত? তখন দেবতাদের অধিবাস। দেবতারা যখন এই ধরাতলে রয়েছে, মানে সেটার টাইম জোনটা কিন্তু আলাদা। আমি যখন কাল নির্ণয় বোঝাবো, সে সময় আমি আপনাদের এটার ভাগটা বোঝাবো, কিভাবে কতগুলো বছরে মানব সভ্যতার কত বছরে ঠাকুরদের মানে দেবতাদের কত দিনকার বছর হয়, দেবতাদের কত বছরে রুদ্রের বছর হয়, এর একটা সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব। এটা কিন্তু অগমেরই একটি ভাগ, এটা আলাদা কিছু না। এই তন্ত্র পরম্পরা বা অগম, এখানে তন্ত্র বলতে আরেকটা কথা এখানে আপনাদের বলাটা ভীষণভাবে জরুরি। তন্ত্র হিসাবে সবাই একটা বিরাট একটা করে নেন, ওরে বাবারে, ওরে বাবারে করবার কোনো মানে হয় না। তন্ত্র আসলে একটি শাস্ত্রের নাম। তন্ত্রের মধ্যে যেরম ভাবে যোগসূত্রের শাস্ত্র নিয়ন্ত্রণ রয়েছে, সমানভাবে তন্ত্রের মধ্যে শিবের পরম তাত্ত্বিক যে ভাব, তর্ক সাপেক্ষ যে ভাব, সেটা হচ্ছে তন্ত্র। আমরা যদি তন্মাত্রা মানে ওয়ার্ডটাকে যদি আমি সিলেবল ওয়াইজ সংস্কৃতের ভাগ করি, তাহলে পারে তন্মাত্রিক বিভেদ এবং যার উপসংজ্ঞা আছে। উপসংজ্ঞা মানে হচ্ছে একটা মানের ভেতরের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে তন্ত্র। তো তন্ত্রকে আপনারা শুধু এই জাদুটোনা ভেবে আলাদা করবার এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, এই ক্রিয়েশনটা কিন্তু হয়েছে অনেক পরে, যখন ইংরেজ এসে আমাদের কালচারকে, আমাদের থিওলজিকে ভাঙতে শুরু করে আমাদেরই মাধ্যমে। তো এই সময় আগে পর্যন্ত তন্মাত্রতার মানে হচ্ছে তন্ত্র, যাকে আমি বুঝতে পারি, যাকে আমি জ্ঞান দিয়ে দেখতে পারি, যাকে আমি আমার মন, আমার বুদ্ধি, আমার চৈতন্যর মধ্যে আধার দিতে পারি, সে হচ্ছে তন্ত্র। আমি এবার আসছি আমাদের সৃষ্টির একটা যে তন্ত্র, তার উপর। সৃষ্টির তন্ত্রটা শুরু হচ্ছে নিরাকার। আমরা সব সময় কি বলি, যারা বেদ বা অদ্বেদ দেখি, তারা আমরা কি বলছি না,
সে যা, ইট ইজ দ্যাট, দ্যাট ইজ দ্যাট। অনেক সময় আপনারা দেখবেন এই পার্টিকুলার ওয়ার্ডটা পাওয়া যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সময়টা, যে জায়গাটাকে বাক, মানে আমি আপনাকে যে বোঝাচ্ছি, আমি আপনাকে শব্দের মাধ্যম দিয়ে বোঝাচ্ছি। শব্দ, শব্দ আসবার আগের ক্ষণ, সেই সময়ও তো তিনি ছিলেন। তো সেই সময় তাকে কিভাবে প্রকাশ করা হতো? তাকে প্রকাশ, প্রকাশ দিয়ে করা হতো, মানে আলো বা সম্পূর্ণ প্রকাশ। এইখানে যে সম্পূর্ণ প্রকাশ বলছি, এই প্রকাশটা কিন্তু জ্যোতির নামে বেশি বিখ্যাত। সব জায়গায় সংস্কৃত ভাষাতে এবং সংস্কৃতের উপাধিগুলোতে যেখানে যেখানে জ্যোতির সর্বস্ব বলা হচ্ছে, সেটা পরব্রহ্মের অনুরূপণাতে বলা হচ্ছে। পরব্রহ্ম অনুরূপণ করতে গিয়ে আমরা সর্বপ্রথম পরব্রহ্মের যে রূপটা পাচ্ছি সেটা হচ্ছে নিরাকার। এবার শিব তো লিঙ্গ স্বরূপ, আর আমরা করছি শিব, তাহলে আমরা পরব্রহ্মের নিরাকারবাদিতা কেন দেখছি? শিবকে জানতে গেলে শুরুটা শুরু থেকে করতে হয়, তাই আমরা শুরুটা একদম শুরু থেকে করছি। এরপরে আসে বাক, সাউন্ড। সংস্কৃতের মধ্যে কিন্তু অ্যানোটেশনস যতগুলো আছে অন্য কোনো ভাষায় তা নেই। এই জন্যই আমরা কম্পিউটারাইজড যে ভার্সন অফ ওয়ার্ডস ডিজাইন করা হয়েছে সেটা সংস্কৃতে, কারণ এখানকার ফোনেটিক মানে ওয়ার্ডস 56 খানা, 56 খানা। সেই 56 খানা যেগুলোকে তত্ত্ব জ্ঞান হিসাবে ধরা হয়। এর মধ্যে বর্ণবিভেদ রয়েছে, এর মধ্যে যেরকম স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ভাওয়েলস আছে, এর সাথে সাথে অনেক অনুবর্ণ আছে। সেই জন্য যখন শব্দ আসে, শব্দ ব্রহ্ম আসে, তো তাকে বলা হয় শব্দ ব্রহ্ম। তার স্বরূপ যেটা, সেটাতেও কিন্তু 5টি অক্ষরের সমষ্টি, সেটা সে কিন্তু এক অক্ষর নয়। ওমের সিলেবল আছে। ওমের সিলেবল আপনারা যখন ভাঙবেন তখন আপনাদের আমি বোঝাবো যে ওম কি কি দিয়ে তৈরি। যথেষ্ট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওটা বললে পারেই আপনাদের যে ধরনের একটা অস্বস্তি শরীরের মধ্যে দেখা দেবে, সেটাকে ঠিক করবার জন্য অ্যাটলিস্ট 4 ধরনের স্পেশালিস্ট দরকার হবে। তো দয়া করে ওটা করবেন না। যাই হোক, মহাদেব বা পরব্রহ্মকে যখন আমরা নিরাকার দেখছি, সাথে সাথে সেই নিরাকার যখন প্রকাশভূত হচ্ছেন তখন তিনি সাকার রূপ ধারণ করছেন। সাকার রূপকে ঘিরে থাকছে কে না, মায়ার একটা আচ্ছাদন। আমি প্রথম যখন শিব নিয়ে বলতে আসি সে সময় আমি আচ্ছাদনের কথা বলেছিলাম, যে কোথায় যেন একটা মনে হয় একটা খুব পাতলা পর্দা পড়ে আছে চোখের ওপর। ধ্যানের গতিতে গিয়ে যখন দেখবেন সে সময় দেখবেন চোখের ওপরে যেন মনে হবে একটা স্বরের মতন পর্দা পড়ে আছে। পর্দাটা সরে গেলে বোধহয় আমি পরিষ্কার ভাবে দেখতে পাবো, কিন্তু আমি তার আগে যে যা কিছুই দেখছি সেটা যেন একটা পর্দার পেছন থেকে দেখছি। ক্লিয়ারিটি, এই ক্লিয়ারিটি, এটা হচ্ছে মায়াবাদ, মায়া বা মহামায়া। এখানে মায়া বলতে আপনারা কখনোই কিন্তু যোগ মায়াকে ধরবেন না। এই মায়া আবার যোগ মায়া নন। এই দুই বিভেদ আমি আবার পরে বোঝাবো।
মানে পরের দিকের ক্লাসেতে আপনাদের আস্তে আস্তে যখন আসবেন ততক্ষণ আমি দুজনকার বিভেদটাও বুঝিয়ে দেবো। তো মায়া শক্তি যেটা, সেই মায়া শক্তি যখন এই সৃষ্টি বলতে এটা কিন্তু শুধু আমাদের পৃথিবীর ব্রহ্মাণ্ড না, মানে আমাদের যে সোলার সিস্টেমটুকুটাকে আমি দেখছি সেই সোলার সিস্টেমটুকু নয়, এই ধরনের যত ব্রহ্মাণ্ড আছে সেই ব্রহ্মাণ্ডর বাইরের শক্তি হচ্ছে এই মায়া শক্তি। বুঝতে পারছেন? এই পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক পাপড় বেলতে হবে। যাই হোক, এখানে একটা ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলাটা খুব সুন্দর এবং ফর্মুলাটা খুব ইজি। এই ফর্মুলাটা যদি বাই হার্ট করতে পারেন, অনেকটা ওই আমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলার মতো। এটা হচ্ছে খাম বায়ুর জ্যোতির আপহ পৃথিবী বিশ্বধারিণী। পৃথিবী কি করে সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে তার একটা সুন্দর ফর্ম। খাম বলতে হচ্ছে স্পেস, বায়ু, বায়ুও নয়, সম্পূর্ণ ইথারকে বলা হচ্ছে খাম বা স্পেস। সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের বাইরের যে জিনিসটা, যেখানেতে গ্র্যাভিটেশনাল পুল বলে কিছু নেই, সেটা সেই যে জায়গাটা, মানে অন্তর আকাশের বাইরের যে জায়গাটা, শুধু আকাশ, আমাদের পৃথিবীর আকাশ। কিন্তু ব্রহ্মাণ্ডের আকাশ যেটা, আমি আপনাদের বারবার বলি না, এই আকাশটুকু দেখেই এতখানি হাঁপাহাঁপি, এই আকাশের পরেও তো আকাশ আছে, এই আকাশের বাইরে গিয়েও আরো 7খানা আকাশ আছে। সেগুলোকে কি করে দেখবে যদি এই আকাশেতেই আটকে গেলে? তো যে সমস্ত শিষ্যরা আছে তাদেরকে আমি সবসময়ই বলি, শুধু এই আকাশের দিকে তাকিয়ে থাকলে পারেও অনেক কিছু জানা যেতে পারে। তো চিত আকাশও নয়, চিত আকাশ তো আমাদের নিজের মনের আকাশ, যেটা আমাদের শরীরের মধ্যে মনের আকাশ, চিত আকাশ। কিন্তু এই আকাশটা হচ্ছে আরো বাইরে। বেশ কিছু ইংলিশ মুভিতে বা যারা কনস্টেলেশনস দেখেন, যারা নাসার কনস্টেলেশনস অনেক সময় দেখতে পারেন, বা যদি না দেখেন তাহলে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে যাবেন, ये কনস্টেলেশনস লিখবেন, লিখলে আউটার স্পেস দেখতে পারেন। আমি যে স্পেসের কথা বলছি এটা সেই আউটার স্পেস। বেশ কিছু টেলিস্কোপ আজকের দিনে এমন আছে এবং এর ভিডিওস পেয়ে যাবেন আপনারা, যাতে আপনারা একটা গ্লিমস দেখতে পাবেন। এবার তারপরেই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না যে ধ্যানে বসেছিলাম আর ওই ওই আকাশটা দেখতে পেলাম, তাহলে পেটাই পড়বে। কারণ এই ধরনের বাচ্চা আমার বেশ কিছু আছে। এরপরে হচ্ছে খামের পর হচ্ছে বায়ু। এই বায়ু কোনটা? আমাদের শ্বাস বায়ু কিন্তু এটা নয়, একদমই না। এই বায়ুর মধ্যে আপনি শ্বাস নিতেই পারবেন না। যোগের মধ্যে আমরা যে কুম্ভকটা করি, এটা সেই বায়ুর একটা অনুরূপ। কুম্ভক হচ্ছে সেই বায়ুর অনুরূপ। অণু মানে অ্যাটমিক, অণু মানে সব থেকে ছোট অংশ। জ্যোতির আপহ, এখানে জ্যোতি যেটা, সেটা হচ্ছে প্রচন্ড একটি আগুন, যে আগুনের ভেতর থেকে এই যে এতগুলো সোলার সিস্টেমস, এইগুলোর উৎপত্তি হয়েছে। সেই থেকে আসছে আপহ, মানে জল। সেই জলের থেকে আসছে কি? পৃথিবী বা মাটি। এই হচ্ছে সৃষ্টির পঞ্চ নির্দেশ। তো আমরা এই যে 5 এলিমেন্টস অফ এসেনশিয়াল এলিমেন্টস অফ ক্রিয়েশন বলি বারবার, তো এইটা হচ্ছে তার ফর্মুলা। সাকার নিরাকার পরব্রহ্মের পর বা নিরাকার সাকার পরব্রহ্মের পর আমরা মায়ার আস্তরণে এসে এই 5টি এলিমেন্টকে একসাথে পাই।
সেই জন্য বলা হয়েছে কি না, খাম বা ইথার থেকে তৈরি হচ্ছে বায়ু, তার থেকে আসছে আগুন, তার থেকে আসছে জল, তার থেকে আসছে পৃথিবী, এবং সেই পৃথিবী থেকে সৃষ্টি হয়েছে প্রাণী জগৎ। এইখানে যখন পর্যন্ত আমরা এতখানিটা যখন আমরা পৌঁছালাম, তারপর আসছে আমাদের পঞ্চকোষ, মানে প্রাণময়, অন্নময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় আত্মা। বোঝা গেল এতটা পর্যন্ত? এখনো পর্যন্ত কিন্তু শিব আসেননি। এই যে মায়ার একটা সৃষ্টি হলো, এই সৃষ্টির পরে আসছেন কি? এই সৃষ্টির পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আমাদের সদাশিব, যাকে আমরা পরম শিবের অবস্থা থেকে, মানে পরম ব্রহ্মের অবস্থা থেকে আমরা নির্দেশিত ভাবে পাচ্ছি সদাশিবকে। একে অনেকে ভানুও বলে, বা ঋগ্বেদেতে যেখানে আমরা ভানু শব্দের অর্থটা পাই, সেটা কিন্তু এই ভানু অর্থে সেই সদাশিবকে বলা হচ্ছে, যিনি প্রকাশমান শিব বা প্রকাশমান সূর্য, সেই জন্য এনার নাম দেওয়া হচ্ছে ভানু। এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন চিত্তভানু, বা পরম শিবের পর মহাশিব বলা যায়। এনার রং সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ। আমরা যাকে আমাদের কর্পূর গৌরম করুণাবতারম যখন বলছি, যাকে আমরা মেনশন করছি, ইনি হচ্ছেন তিনি, যার বর্ণ কর্পূরের মতন সাদা। এখানে এই কর্পূর গৌরম শিব তার পার্বতী শক্তির সাথে এসে মিলিত হচ্ছেন, এবং সেখান থেকে আসছেন সদাশিব, যার ইচ্ছা শক্তি আছে, জ্ঞান শক্তি আছে, কর্মশক্তি আছে, এবং ইনি ক্রিয়াবান। ক্রিয়াবান কি করে হচ্ছে? যেহেতু এনার সাথে শক্তি এসে মিলিত হচ্ছে। এখানে কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হয় না, ট্রায়াঙ্গেলটা নিজেদের বাইসেক্ট করে নিচে চলে যায়, সেইটাই হচ্ছে আমাদের জ্ঞান শক্তি। এখানে যে প্রিন্সিপালটা আসছে, সেই প্রিন্সিপালটাতে হচ্ছে বাহির এবং অন্তর দুটো একাকার হচ্ছে। এখানে যে শিব, তিনি জ্ঞানীয়, তার ইচ্ছাও আছে, কিন্তু তার অহংকার বেশি, সেই জন্য তিনি শরীর ধারণ করতে পারছেন। এই হচ্ছে লিঙ্গ স্বরূপের আসল তত্ত্ব। এই লিঙ্গ কোন লিঙ্গ? যে লিঙ্গের কোনো ঠিকানা ব্রহ্মা এবং বিষ্ণু দুজনের কেউই পেয়ে ওঠেন, এই লিঙ্গ সেই লিঙ্গ। আমরা যে লিঙ্গ পুজো করি, সেই লিঙ্গর মধ্যে কিন্তু যেরম ভাবে শক্তিপীঠ আছে, সমানভাবে তার মধ্যে জ্ঞানপীঠও আছে, এবং তার মধ্যে লিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং শক্তি ছাড়াও বাকি সম্পূর্ণ শিব পরিবারের অধিষ্ঠান মানা হয়েছে। মায়াকে আমরা যতটা চিনি, আমরা যোগমায়া হিসাবে চিনি, কিন্তু যোগমায়া আর প্রকৃতি এরা দুজনও আলাদা। আর যোগমায়া আর আমি যে মায়ার কথা এখন আপনাদের বললাম, তাদের তন্মাত্রতা, মানে তাদের লিমিটেশনস অনেকটাই আলাদা। এই মায়া যেরম ভাবে সৃষ্টি করতে পারেন, সমানভাবে তিনি ধ্বংসও করে চলেছেন। মানে বলা হয়, এনার এক হাত সৃষ্টি করলে
আরেক হাত ধ্বংস করে। ইনি যেভাবে সৃষ্টিতে অধিকারিণী, ঠিক সমানভাবে ইনি ধ্বংসের অধিকারিণী। একে আমরা মহামায়া বলছি এবং পরমেশ্বরী পরম ব্রহ্ম স্বরূপিণী বলছি। এর এনার অণু পরিমাণ শক্তি হচ্ছে আমাদের মহা দুর্গা। এবার আশা করি আপনারা প্লেন্স গুলো বুঝতে পারছেন যে বাইফার্কেশনস গুলো কিরম ভাবে আসছে। এই মায়ার পর যখন প্রকৃতি আসছেন, শিব এবং প্রকৃতি যখন ভাগ হয়ে গেলেন, তখন আসছে আমাদের মায়ারী কলা, বিদ্যা, রাগ, কাল এবং নিয়তি। বলা হয় মায়ার এরা নাকি 5 সন্তান। এক হচ্ছেন কে না, কলা। শিব যখন কলার, এই কলা কি, এই কলার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস পড়ে, দ্য টোটাল ফর্ম অফ আর্টস। সৃষ্টির ছোট্ট ছোট্ট নিদর্শনগুলো এই কলার মধ্যে নিয়ত। এর মধ্যে যেরম ভাবে স্বর কলা আছে, সমানভাবে যোগ কলাও আছে। এগুলো সম্পূর্ণভাবে তন্মাত্রতার সময় বিশেষ নিরূপণেতে আলাদা আলাদা, এবং এগুলো আমি এক এক করে আপনাদের বিশ্লেষণও করে দেবো যে কিভাবে এগুলো আলাদা, কারণ এইগুলো না বুঝতে পারলে সাধক আগে এগোতে পারে না। এখন আপনাদের মনে হচ্ছে যে ভাই শিব তো খুব ছোট্ট জিনিস, কিন্তু তার ভেতরে এত কিছু কি করে? আপনার নিজের ভেতরেও ঠিক এইরকম ভাবে সমস্ত সৃষ্টিটা পড়ে রয়েছে, যেটা আমরা জানতে শুরু করলে তবে গিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের ভেতরে কি কি আছে। এই যখন শিব মানে সদাশিব যখন এই মায়ার একটা বন্ধনের মধ্যে, মানে মায়াটাকে ঢেকে দিল, তাই তো, তো তার যখন এই বন্ধন আসলো, সেগুলোকে বলা হয় কঞ্চুক। কঞ্চুক যেটা, সে কঞ্চুকের নেচারটা কিন্তু সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের নেচার, মানে তার যে সংস্কারগত ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্রহ্মাণ্ডেরই সংস্কার, এবং এর কোনো লিমিটেশন নেই। আপনি যদি মনে করেন যে আপনার মন বা আপনার চিৎ আত্মা একটা পার্টিকুলার একটা বন্ধনের মধ্যে আবদ্ধ, আমি সেই জন্যই বারবার বলি বন্ধন বলেই কিছু নেই। সেই জন্যই আমি বলি যে ঠিক এবং ভুল দুটোর কোনোটাই ঠিক না। যেটা আপনার জন্য ঠিক সেটা আমার জন্য ভুলও হতে পারে, আবার আমার ঠিকটা আরেকজনকার ভুল হতে পারে। সেই জন্য এইখানে যে শিব রয়েছেন, ইনি ডুয়ালিস্টিক নেচারেরই নন। এনার নেচারটা, এনার যে মানে প্রকৃতিগত ব্যাপারটা, সেটা হচ্ছে নন ডুয়ালিস্টিক। শিব এবং প্রকৃতি বলা হচ্ছে ঠিক কথা, কিন্তু এরা কিরকম? এরা একই কয়েনের দুটো ভাগ। যেটা আপনি এদিক থেকে দেখতে পাবেন, আপনি যদি ওদিকে ঘুরে যান তো আপনি সেই রকমই দেখবেন, আরেকটা রূপ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে তুমি কি শিব আর প্রকৃতিকে আলাদা করতে পারো? এখানে যে শিব এবং প্রকৃতির কথা বলা হচ্ছে, এরা কিন্তু আমাদের শিব দুর্গা বা হর পার্বতী নয়। এখানে শিব হিসাবে আমরা এই শিবকে মেনশন করি সাধারণত, কিন্তু আমাদের ধর্ম এতটাই পাকানো, একটার ভেতরে আরেকটার বোধ এমন ভাবে ইন্ট্রেন্ড ওয়েতে আছে যে আপনি এদের সুতোগুলোকে আলাদা করতে পারবেন না। এই সুতো একমাত্র আলাদা করা যায় ধ্যানের মাধ্যমে। তাও যদি আপনার বুদ্ধি
সেই পক্কতা আসে, তবেই এটা সম্ভব হয়। না হলে পারে ওই ইনফ্যাচুয়েশনস আর ম্যাট্রিক্সের সিনেমা দেখা জ্ঞানের মধ্যেই আটকে আর জড়িয়ে যায়। যাই হোক, বুদ্ধি এবং মন এই দুটোই পুরুষ আর প্রকৃতি দুই বলা যায় সাবজেক্টিভ বাচ্চা কাচ্চা। এদেরকে আমরা বলি এদের বাচ্চা, কিন্তু আসলে এদের থেকে এরা এসেছে বলে আমরা বলি এরা এদের সন্তান সন্ততি। মনের যেরকম তন্মাত্রা রয়েছে, মানে যেগুলোকে আমরা স্পর্শেন্দ্রিয় বলছি, যেরকম শব্দ, স্পর্শ, রস, রূপ, গন্ধ, এটা হচ্ছে তন্মাত্রতা। সমানভাবে বুদ্ধি তার জ্ঞানেন্দ্রিয়র জন্য বেশি আমরা তাকে আলাদা করতে পারি। সেগুলো কি? সেগুলো তো সম্পূর্ণভাবে জাগতিক নয়, অনেকটাই তাদের অন্তর্জাগতিক। ঠিক তেমনি ভাবে এই তন্মাত্রার মাধ্যমে দিয়েই আমরা আপনাকে যেটা আমি ফর্মুলাটা দিলাম যে খাম বায়ু জ্যোতিরপহ, এইটা হচ্ছে তন্মাত্রার মহাভূত, একে বলা হয় মহাভূত। সেটা হচ্ছে কি আকাশ, বায়ু, জল, অগ্নি এবং পৃথিবী। এর পরে আসে কারা? না আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের বাক। এবার বুঝতে পারছেন, যখন আমি বলি চুপ করো, চুপ করো, চুপ করো, নিজের মধ্যে বসো, তখন কি হয়? আমি আপনাকে সম্পূর্ণভাবে বাকহীন করে দিতে চাইছি। বাকহীন হলে তবে আপনার সেন্স পাওয়ার্স গুলো, যে সেন্স পাওয়ার্স মানুষের, সেইগুলো আপনার ডেভেলপ করবে। সেগুলো কি কি? একটা হচ্ছে শ্রুত বা শ্রুতি, দ্য পাওয়ার টু হিয়ার, কোনো কিছু শোনার। ত্বক, ত্বক মানে আমাদের স্কিন, আমরা কোনো কিছু যেটা ফিল করতে পারি। সমানভাবে দৃষ্টি, যা আমরা দেখতে পারি। আস্বাদন, টেস্ট, এবং ঘ্রাণ, আঘ্রাণ করবার ক্ষমতা। আপনি যখন এইরকম ভাবে ধ্যানে বসবেন, দেখবেন আলাদা আলাদা গন্ধ শুঁকতে পাচ্ছেন। আমার অনেক বাচ্চারা এক এক সময় বলে, আপনি এসেছিলেন না, ওই গন্ধটা পেলাম। আস্তে আস্তে এই গন্ধগুলো ডেভেলপ করবে, আপনাদের জ্ঞানেন্দ্রিয় ডেভেলপ করবে, তার সাথে এই মহাভূত অবস্থাগুলো আপনারা একসাথে পাবেন। আর একটা ছোট্ট কথা এখানে আমি বলতে চাই, যারা সাধনা করছেন, কখনো ভাববেন না শুধু জ্ঞানের দ্বারা পেতে পারেন, কখনো ভাববেন না শুধু ক্রিয়ার দ্বারা পেতে পারবেন, কখনো ভাববেন না শুধু ভক্তি দিয়ে, শুধু প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে প্রভুকে পেতে পারবেন। আবার কখনো এটাও ভাববেন না যে শুধু ক্রিয়া বা তন্ত্র বা যেটাকে আপনারা কাম্য পূজা বলে ভাবেন, সেইটার মাধ্যমে তাকে পাবেন। এই সমস্ত গুলোকে ধরে রেখেছে গুরু। যতক্ষণ না এই মুঠিটা বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কাজ পর্যন্ত পৌঁছানো যায় না। বা বলতে পারেন, যতক্ষণ না পর্যন্ত এই দুটো হাত এক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আপনাদের কাজটা, মানে আপনাদের যে রাস্তাটা, সেটা তার দিক পর্যন্ত পৌঁছায় না। মোটামুটি ভাবে এটা হচ্ছে যে তারিকা সিস্টেম বা শিবাজিমের একটা প্রথম সোপান বলা যেতে পারে। এটা হচ্ছে এর আইডিওলজি। এর পরের বারে আমরা শুরু করব স্পন্দন, কারণ আমি যদি স্পন্দন আপনাকে এটার সাথেই বোঝাই, বুঝতে পারবেন না। সেজন্য এর পরের বারে আমি শুরু করব স্পন্দন বা ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস। কেউ কেউ পড়ে থাকলে পারে একটু ভালোভাবে বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি বলে দিচ্ছি। আরেকবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, দয়া করে সাবস্ক্রাইব করুন আর মেম্বারশিপটা দয়া করে নিয়ে নেবার,
কারণ এবার আমরা মেম্বার্স অনলি ভিডিও ডালবো। বারবার বলছি, পরে আমায় বলবেন না যে মেম্বার্স আমরা জানি না, আমরা কি করে করবো। কারণ যেগুলো আমি মেম্বার্স অনলিতে শেখাবো সেগুলো এগুলোর জন্য মানে এই ভিডিওস গুলোর সাথে ইন্টারলিঙ্কড থাকবে। কিছুটা বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন না, তখন আমাকে গালাগাল দেবেন না। মেম্বার্স হতে খুব বেশি কোনো পয়সার খরচাও নেই, আমরা একদম ছোট্ট একটা পয়সা রেখেছি, ঠিক কথা। কারণ আমাকেও আমার বাড়ির রেন্ট ফেন্ট দিয়ে এই সমাজের মধ্যেই থাকতে হয়। আমি অন্য সাধকদের মতন বিরাট ল্যাভিশলি চলি না, আমার কোনো বিরাট বড় এনজিও নেই। আমার এনজিও আছে ঠিক কথা, তাতে 12 ইয়ার এটিজিও নেই। সেই জন্য আপনাদের কাছে বলছি যে দয়া করে আপনারা এবার মেম্বারসেও আসুন। তার কারণ হচ্ছে আমি সাধনাগুলো যেগুলো শেখাবো সেগুলো আমাকে ওইতে শেখাতেই হবে। তার কারণ আস্তে আস্তে জ্ঞানের পরিধিটা এমন জায়গায় পৌঁছাচ্ছে যে জ্ঞানগুলোকে শুধুমাত্র গুরু পরম্পরাগত ভাবেই প্রকাশ করা চলে। কারণ আমাদের শাস্ত্রে এটা বারবার বলা হয়েছে, শিব বারবার বলছেন যে এইরকম কারুক্ষে অপাত্রে দান করো না। অপাত্রে দেয়া দান গুরুর ওপর কি ভয়ঙ্কর পরিমাণে ফিরে আসে তার সব থেকে প্রজ্জ্বল উদাহরণ এখনকার সময়কার এক মহাগুরু আছেন, শ্রী আশুতোষ মহারাজজি। এবার আমি নাম নিয়ে বলছি, যদি এতে আপনাদের কারো কিছু করবার থাকে দয়া করে করুন, আমিও দেখতে চাই। আপনাদের কাছে এর সাথে আমি এবারের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে এর পরের লেকচারে। এরপরে আর আমাদের এপিসোড আসছে স্পন্দন।